সবার মনে আছে সম্পর্কটা? না থাকলে হচ্ছে আরেকবার দেখে নাও এবং মনে করার চেষ্টা করো। আমরা এটা দিয়ে আরেকটা সমস্যা করে ফেলবো। এই সমস্যা দেখো কি আছে, আরেকটা রিমাইন্ডার বলতেছি। এই সমস্যাটা করে দেওয়ার পরেই তোমাদের হচ্ছে দুইটা সমস্যা দেওয়া হয়েছে, ওই সমস্যাটার সমাধানগুলো করে তোমরা আমাদের জানাবে এবং অবভিয়াসলি তোমরা হচ্ছে যে এটা জানাবে, চেষ্টা করবে জানাতে। যাই হোক, তো এখন আসে হচ্ছে যে আমরা এটা সলভ করে ফেলি। সলভ করার জন্য আমাদের মোটামুটি ভাবে দেখো কি করতে বলছে, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল সমান। এবং যেটা বলতেছিলাম আসলে তোমরা এই ক্লাসগুলো করার পর এই ক্লাস থেকেই তোমরা হচ্ছে যে দেখে সলভ গুলা করে আমাদের জানাবে। আচ্ছা, তো এখন আসে হচ্ছে ব্যাপারটা কি, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল সমান। তাহলে বুঝতেছি আমরা যে কোন তাপমাত্রা আমাদের কি চাচ্ছে, সেলসিয়াসের সাথে ফারেনহাইট স্কেলের একটা সম্পর্ক চাচ্ছে। ঠিক আছে, মানে হচ্ছে যে সেলসিয়াস এবং ফারেনহাইট সমান, তার মানে কি আমাদের সেলসিয়াসের সাথে ফারেনহাইটের যে সম্পর্ক সেটাকে রিকল করতে হবে। রিকল করি, সেটা কি দেখো, টিসি বাই 5 ইকুয়াল টু কি দেখো, টিএফ মাইনাস 32/9। আমরা এটা হচ্ছে দেখে এসেছি। আচ্ছা, তো এখন আর কি যে তোমরা যদি খেয়াল করো যে এখানে কি নিয়ে কথা বলেছে, যে আমাদের কোন তাপমাত্রায় দুইটা স্কেলের মানই সমান হবে, অর্থাৎ সেলসিয়াস যে ভ্যালু দিবে কেলভিনও একই ভ্যালু দেবে। ধরো সেলসিয়াস যদি 5 দেয়, ধরো সেলসিয়াস যদি 5 দিল, কেলভিনের ফারেনহাইটেরও 5 দিতে হবে, এরকম আর কি ব্যাপার। সেটা কি 5 দেয় না কত দেয় সেটাই আমরা দেখবো। তো সেটাকে ধরে নিই, দুইটা স্কেলের যেহেতু তাপমাত্রা সমান হবে সেটাকে ধরে নিই, ধরো এক্স নাম ধরে নিলাম। তো ধরি তাহলে আমরা কি বলবো, ধরি হচ্ছে যে টিসি ইকুয়াল টু টিএফ ইকুয়াল টু এক্স। আর দুইটা স্কেলে যেহেতু সমান তাপমাত্রা দিবে তার মানে এটাকে এক্স ধরে নিলাম। তাহলে এখানে কি আসবে দেখো, টিসি মানে হচ্ছে এক্স বাই 5 ইকুয়াল টু এক্স মাইনাস 32/9। এখন তুমি যদি হচ্ছে যে আর গুণন করো, আর গুণন করলে কি আসে দেখো, এখানে আর গুণন করলে 9x আসে, আর এখানে 5 দিয়ে x কে করলে 5x আসে, 5 দিয়ে 32 করলে 32 কে করলে হচ্ছে না 160 আসে। আচ্ছা, তো তাহলে আমরা যদি তারপরের অংশটুকু দেখি, এই 5x কে তুমি এই পাশে পক্ষান্তর করলে কি আসে, পক্ষান্তর করলে এইরকম আসে, আর ওই পাশে দেখো মাইনাস 160 রয়ে গেল। তো এখানে দেখো 9x থেকে 5x নিলে মাইনাস প্লাস 4x আসে, আর এখানে মাইনাস 160 আসে। তো তাহলে আমরা 4 দিয়ে ভাগ করলেই দেখো আমাদের কাজ শেষ। তো করলে কি আসে, মাইনাস 40 ডিগ্রি। তো এটাকে আসলে কি লিখবো, আসলে লিখবো হচ্ছে যে সুতরাং x ইকুয়াল টু মাইনাস 40 ডিগ্রি সেলসিয়াস অথবা মাইনাস 40 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এই দুটো হচ্ছে সমান, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারলাম সবাই? আচ্ছা, আর তোমাদের জন্য হচ্ছে যে আরেকটা হচ্ছে আমি একটু কুইজ দেব। কুইজ বলতে হচ্ছে আমি একটু আগের স্লাইডটায় ফিরে যাই। আচ্ছা, একটু আমরা হচ্ছে এটা একটু মুছার পর হচ্ছে তোমাদের একটা কুইজ দিচ্ছি আর কি। কুইজ বলতে এটা আর কি যে প্রবলেম সলভিং না, এটা আর কি যে তোমরা হচ্ছে জানার চেষ্টা করবে, জেনে আমাদের কমেন্টে জানাবে যে তোমরা কি বুঝতেছো নাকি না। ঠিক আছে, তাহলে কোন জিনিস জানার কথা বলবো তোমাদেরকে বলতো। দেখো, আমরা যদি হচ্ছে আগের স্লাইডে ফিরে যাই, দেখো এখানে কি আছে, সেলসিয়াস স্কেলের জন্য আমরা ডিগ্রি ইউজ করলাম, ফারেনহাইটের জন্য ডিগ্রি ইউজ করলাম, তাহলে কেলভিনের জন্য কি দোষ করলো, কেলভিন কি এমন স্পেশাল কিছু তার জন্য ডিগ্রি ইউজ করে নেই। এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা জানার চেষ্টা করবে এবং সেটাও আমাদের কমেন্টে জানাবে যে তোমরা জানতেছো কিনা বা পারতেছো কিনা। আর যদি পেরে ফেলো আমাদের কিন্তু জানাবে। ঠিক আছে, এটা তোমাদের নিজেদের কাজ দিলাম, সেলফ স্টাডি। আচ্ছা, তো তাহলে এখন আসি আমরা, মোটামুটি এইটুকু আমরা বুঝে ফেললাম। তো এখন যেটা বলতেছি যে তোমাদের যেই গাণিতিক সমস্যা দুইটা দিব, সেই দুইটা সমস্যা হচ্ছে এখানে। তোমরা খুবই ফাস্ট করে ফেলো, করে আমাদের সাথে সাথে কমেন্টে তোমাদের অ্যান্সার গুলো জানিয়ে দাও, কারণ এর উপর ডিপেন্ড করে, আবারও বলতেছি, তোমাদের কমেন্টের উপর ডিপেন্ড করে আমরা তোমাদের কিছু প্রাইজ দিব। সেরা টপ 3 জনকে হচ্ছে আমরা প্রাইজ গুলো দিব। সো দেরি না করি তোমরা মোটামুটি ভাবে এটা করে ফেলো। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে এইটুকু পর্যন্ত আশা করি তোমাদের জায়গাটুকু ক্লিয়ার। এখন আমরা একটু সামনের টপিকে আগাই। তো সামনে আমরা কি বুঝবো, সামনে আর কি যে আমরা কঠিন নয়, পদার্থের তাপীয় প্রসারণ এটা বুঝবো আর কি। তো আমরা কি জানি, আমরা যদি কোনো একটা বস্তুকে তাপ দেই, তাপ শক্তি দিলে তার কি হয়, তার প্রসারণ ঘটে, সেটা বৃদ্ধি পায়। ঠিক আছে, কিভাবে কি কি বৃদ্ধি পায় সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তবে আমরা এটা দেখতে পাচ্ছি একটা কঠিন পদার্থের একটা প্রসারণ নিয়ে আলোচনা করা হয়েছে। তো এটা দেখতে একটু জটিল মনে হচ্ছে। আচ্ছা, এটা খুব ইজিলি বোঝা যাবে। ধরো হচ্ছে যে এই বস্তুটা আসলে একটা ঘনক আকৃতির বস্তু, এটা একটা 3D একটা অবজেক্ট। এটা দেখানোর জন্যই আসলে 2D তে বা হচ্ছে 2 ডাইমেনশনে এটা দেখানো একটু টাফ,
দ্যাটস এইভাবে চিন্তা করতে পারো। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এক একটা পয়েন্ট, এগুলো ধরো হচ্ছে যে এক একটা অণু। আমাদের পদার্থের মধ্যে কি থাকে বলতো, অসংখ্য অণু থাকে, এবং আমরা জানি পদার্থের অণুগুলা কি হয়, একটা আরেকটার সাথে একটা বন্ধনে আবদ্ধ থাকে, যেটাকে আমরা বলি আন্তঃ আণবিক বন্ধন। ঠিক আছে, আমাদের তাহলে এই টপিকটা কি, আমাদের এই টপিকটা হচ্ছে যে পদার্থকে যদি তাপ দিই আমরা জানি সেটা বড় হয় বা বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় সেই ব্যাখ্যাটা আমরা এখন জানার চেষ্টা করব। তো ধরো এইটা ধরো হচ্ছে যে আমাদের একটা অণু, এটা ধরো হচ্ছে যে জাস্ট কোনায়, এই একটা কোনায় একটা অণু আছে, একটা কোনায় একটা অণু, একটা কোনায় একটা অণু। এই অণুগুলা একটা আরেকটার সাথে কিভাবে যুক্ত আছে বলতো, একটা বল দিয়ে যুক্ত আছে। এই যে আমার মাথায়, এই মাথায় 4টা অণু দেখিয়েছি, তারপরে এই মাথায় দেখো 4টা অণু আছে না নিচে, এটাই দেখানো হয়েছে। যে দেখো যে এটাকে একটু এইভাবে তোমরা দেখতে পারো। ঠিক আছে, যে এই অণুটা ধরো হচ্ছে যে এটা, এই অণুটা এইটা, এই অণু এইটা, এই অণু হচ্ছে এইটা। তারপর নিচের যে অণুগুলো সেগুলো দেখো হচ্ছে যে একটা তো অনেক পিছনে দেখানো যায়, এই জন্য হচ্ছে দেখানোটা একটু ডিফিকাল্ট। এই জন্য দেখো এই অণুটাকে এভাবে দেখানো হয়েছে, এই অণুটাকে এভাবে, এই অণুটাকে এভাবে, এবং লাস্টলি খেয়াল করো যে এখানে আমাদের একটা অণু বাদ পড়ে যায়। ঠিক আছে, আমি যদি আরেকবার একটু বলি যে এই অণুটা এটা, এই অণু এটা, এই অণু এটা, এবং লাস্টলি যে এই শেষের দিকে এই অণুটা আছে সেটা আর কি এভাবে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এটা একটু বুঝতে তোমাদের সমস্যা হতে পারে, এই জন্য আমরা এভাবে দেখানোর ব্যবস্থা করেছি। তবে যাই হোক না কেন, আমরা জাস্ট 2টা অণু নিয়ে চিন্তা করলেই হবে। এই 2টা অণু নিয়ে চিন্তা করি। এই 2টা অণু কি থাকে বলতো, একটা বল দ্বারা যুক্ত থাকে। এই বলটাকে আমরা এরকম স্প্রিং এর মাধ্যমে আপাতত প্রকাশ করলাম। তো আমরা কি জানি যে একটা বস্তু কঠিন থেকে তরল হয়, তরল থেকে বাষ্পীয় অবস্থায় যায়। কেন যায়? কারণ তাদের অণুগুলোর গতিশক্তি বেড়ে যায়। তোমরা দেখো অণুগুলো সর্বদা তাদের নিজের অবস্থান থেকে কাঁপতে থাকে। তুমি যখন তাকে তাপ দিবা তার মানে কি কম্পনটা আরো বেড়ে যাবে। তারা তখন কি করবে, যে একটা আরেকটাকে দূরে ঠেলে তারা কি করতে থাকবে, এই যে স্প্রিংটাকে ধরো তুমি যদি টান দাও, টান দিয়ে কি এটা স্ট্রেচ হবে এবং সেটা দৈর্ঘ্য অনেক বড় হবে, দূরে সরে যাবে। এই যে তাপ দিলে তাদের কম্পনটা বাড়ে এবং এই অণুগুলোর কি হয়, মধ্যকার দূরত্ব বেড়ে গিয়ে তারা দেখো এখন এইরকম ধরো হয়ে গেল। আগের দৈর্ঘ্য চেয়ে দেখো এখনকার দৈর্ঘ্যটা কি বেড়ে গেল না? এরকম তাদের এই বৃদ্ধিটা বিভিন্ন ভাবে হতে পারে। তাদের ক্ষেত্রগত হতে পারে, তাদের আয়তনগত হতে পারে। মেইনলি তাদের দৈর্ঘ্য থেকে আমরা বাকিগুলো বের করতে পারি। বুঝতে পারতেছি ব্যাপারগুলো? শুধু যদি দৈর্ঘ্য হয় দেখবো যে দৈর্ঘ্য বরাবর সে বেড়ে গেছে, যদি ক্ষেত্র হয় তার ক্ষেত্র বরাবর সে বেড়ে গিয়েছে, আর যদি কোনো একটা আয়তকার আয়তন হয় তার আয়তন গুলো বেড়ে যাবে, আয়তকার ঘন বস্তু হলে। তো পদার্থের তাপীয় প্রসারণ গুলা কেন হয় আশা করি তোমরা এখন আইডিয়া পেয়েছো। যে আরেকবার যদি ছোট্ট করে সংক্ষেপে বলি, যে প্রত্যেকটা অণুই একটা আরেকটার সাথে কি আন্তঃআণবিক আকর্ষণ বলে যুক্ত থাকে। তারা নিজ অবস্থান থেকে আগে থেকে কাঁপতে থাকে। তো তুমি যখন তাপ দিবা তখন কি হবে, তার কম্পনটা আরো বেশি বেড়ে যাবে। যত বেশি বেড়ে যাবে তখন কি হবে, তার একটা আরেকটাকে ঠেলে দূরে সরাতে থাকবে, এবং যার ফলে তার দৈর্ঘ্যটাও বৃদ্ধি পাবে এবং তার প্রসারণ ঘটবে ওই পদার্থটার। আশা করি বুঝতে পেরেছি। এখন এই যে এই প্রসারণটা এখন তাহলে হচ্ছে কত ভাবে হতে পারে সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে যে এখনকার আলোচনাটা হবে। ঠিক আছে, আচ্ছা, তো সেই প্রসারণটা কত ভাবে হবে সেটাই হচ্ছে দেখো। পদার্থের তাপীয় প্রসারণটা 3 ধরনের হতে পারে। একটা কঠিন পদার্থের প্রসারণ, তরল পদার্থের জন্য, অথবা গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। আমরা এই 3টা পদার্থের প্রসারণ নিয়ে আর কি আজকে কথা বলবো। এই 3 ধরনের প্রসারণ গুলা নিয়ে ডিটেলসে আমরা কথা বলবো। তবে একটু জানিয়ে রাখি কঠিন পদার্থের কি কি ধরনের প্রসারণ হতে পারে। কঠিন পদার্থের তোমার দৈর্ঘ্যগত প্রসারণ হতে পারে, আয়তন এবং এই যে দৈর্ঘ্যগত বা হচ্ছে যে তারপর ক্ষেত্রগত বা আয়তনগত, এই 3 ধরনের আমাদের তার প্রসারণ হতে পারে, এবং 3টা নিয়ে আমরা ডিটেলসে একটু পড়বো। আর তরল পদার্থের ক্ষেত্রে শুধুমাত্র তার কি আয়তন প্রসারণ হবে, এবং গ্যাসীয় পদার্থের জন্যই শুধু আয়তন প্রসারণ হবে। তাহলে প্রসারণের ব্যাপারটুকু আসলে বুঝে ফেললাম যে আমরা কি কি নিয়ে আলোচনা করব। মেইনলি এই পদার্থের তাপীয় প্রসারণের জায়গায়, যে পদার্থের কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন, তরলের জন্য শুধু আয়তন, গ্যাসের জন্য শুধু আয়তন, এই 3টা পড়বো আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে হচ্ছে যে একদম ডিটেলস যে আলোচনাটা, ডিটেলস আলোচনায় চলে যাই, দেখি কি হয়। আচ্ছা, তো এখন আসি হচ্ছে যে আমরা বুঝে ফেললাম যে একটু আগে তোমাদের বললাম যে কঠিন পদার্থের কি কি তাপীয় প্রসারণ হতে পারে, তার দৈর্ঘ্যগত, তার ক্ষেত্রগত এবং তার আয়তনগত, এই 3 ধরনের প্রসারণ নিয়ে আমরা
একটু গাণিতিক ভাবে ব্যাপারগুলো বুঝবো। তো প্রথমে আমরা দৈর্ঘ্য পড়বো, তারপর ক্ষেত্র, এবং হচ্ছে আয়তন প্রসারণ পড়বো। ওকে ফাইন। আর আমাদের একটু মিস্টেক হয়েছে, প্রসারণ গুলো সব মূর্ধন্য দিয়ে হবে, আশা করি তোমরা ম্যাচ আপ করে ফেলতে পারবে। আচ্ছা, তো এখন আমরা দেখবো যে প্রথমে দৈর্ঘ্য প্রসারণ, এটা নিয়ে ডিটেলস আমরা জিনিসগুলো শিখবো, এবং ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইসিস গুলা, ম্যাথমেটিক্যাল যে রিলেশন গুলা, সেগুলো আমরা সম্পর্কগুলো আমরা তোমাদের দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো দৈর্ঘ্য প্রসারণটা কি? ধরো দৈর্ঘ্য প্রসারণটা হচ্ছে যে একটা, ধরো হচ্ছে যে এরকম একটা ছোট্ট একটা লাঠি আছে, ছোট্ট বা কোন একটা লাঠি আছে, এটা হচ্ছে যে সেই লাঠিটা, তার দৈর্ঘ্যটাকে ধরে নিলাম আমরা হচ্ছে যে L0, L0 হচ্ছে যে তার দৈর্ঘ্যটা, এবং সেটা ধরো T1 তাপমাত্রায় আছে, ঠিক আছে, যে T1 তাপমাত্রায় আছে। এখন এই লাঠিটাকে আমরা হচ্ছে যে যদি তাপ দেই, হিট দেই কোন একটা ভাবে, এই যে লাঠিটাকে যদি হিট দেই, সেটা কি হবে? একটু হলেও বেড়ে যাবে না? দেখো বৃদ্ধি পাবে তার দৈর্ঘ্যটা, যে আমরা হিট দিলে বা তাপ শক্তি দিলে, এটা দিয়ে আমরা তাপ শক্তি বুঝাচ্ছি, তাপ শক্তি দিলে তার দৈর্ঘ্যটা কি হবে? একটু হলেও বেড়ে যাবে। সে বৃদ্ধি পাওয়া দৈর্ঘ্য নিয়ে হচ্ছে আমাদের কাজ। আচ্ছা, তো দেখো এই যে বৃদ্ধিটাকে আমরা ডেল্টা দ্বারাও বলি, ডেল্টা এল মানে বোঝাচ্ছি যে আমাদের আগের দৈর্ঘ্যের সাথে এখনকার দৈর্ঘ্যের পরিবর্তনটা। এখনকার দৈর্ঘ্যটা ধরো হচ্ছে আমরা এল বললাম, তাহলে ডেল এল কি হবে? বড় এল থেকে দেখো আমরা এল নোটটা বাদ দিলে আমরা পেয়ে যাবো না? দেখো এই যে কতটুকু বাড়তেছে, এই যে এই অংশটুকু পাবো, বুঝছি ব্যাপারটা? আমরা এই যে পুরো এল থেকে এল নোটটাকে বাদ দিলে আমরা পেয়ে যাব ডেল এল, বা কতটুকু পরিবর্তন হয়েছে। তাহলে ডেল এল মানে কি? যে এল মাইনাস এল নট। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে হয়েছে আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এখন আর কি যে আমরা আরো কিছু একটু ব্যাপার একটু তোমাদের শিখাবো বা জানাবো আর কি। আর একটা ব্যাপার একটু বলে নেই, সেটা হচ্ছে ধরো T2 ডিগ্রি সেলসিয়াস বা T2 ফারেনহাইট তাপমাত্রায় তার আর কি যে এই দৈর্ঘ্যটার প্রসারণ হয়েছে, যে আগে তার আদি তাপমাত্রা ছিল T1 আর এখনকার তাপমাত্রা হয়ে গেল T2। এই যে তাপ শক্তি দেওয়ার ফলে তার তাপমাত্রাটা বৃদ্ধি পেল। আচ্ছা, তো এই যে তাপমাত্রা বৃদ্ধি পেল, তার কি হচ্ছে? যে আমাদের দৈর্ঘ্যটা প্রসারণ হচ্ছে। ব্যাপার কি এমন যে আমি তাপ দিচ্ছি, এই যে ছোট্ট একটু এই জায়গাটা খালি হচ্ছে ধাপ করে এরকম লম্বা হয়ে গেল, ব্যাপারটা কি এরকম? এরকম না। ব্যাপারটা কি ঘটে? তার প্রত্যেকটা অণু, ধরো হচ্ছে যে এখানে একটা তার অণু আছে, এখানে তার আরেকটা অণু আছে, এখানে তার আরেকটা অণু, এরকম কি প্রত্যেকটা অণু পর পর একটা একটা করে যুক্ত হয়ে এটা হয়েছে। তো আমরা যখন তাপ শক্তি দিব, তাপ শক্তিটা ধরো সমভাবে প্রত্যেকটার প্রতি যদি হচ্ছে একইভাবে প্রবাহিত হয়, তখন কি করবে? এই অণুটা ধাক্কা দিবে তার পাশটাকে, ধাক্কা দিয়ে ধরো এই জায়গায় সরিয়ে দিল, তারপর এই অণু তার পাশেরটাকে ধাক্কা দিবে, দিয়ে আরেকটু দূরে সরায় দিবে, এই অণু তার পাশেরটাকে ধাক্কা দিবে, দিয়ে আরেকটু দূরে সরায় দিবে, আবার আরেকটু ধাক্কা দিবে, আরেকটু দূরে সরায় দিবে। এরকম করতে করতেই আসলে দেখা যাবে যে এটার দৈর্ঘ্যটা একটু করে বেড়ে গেল। আচ্ছা, এটা এমন না যে হচ্ছে যে লাস্টের অংশটুকুই একদম ধাপ করে বেড়ে গেল, এরকম না। প্রত্যেকটা অংশই কি করে? যে একটা আরেকটাকে, প্রত্যেকটা অংশের যে অণুগুলা একটা আরেকটাকে ধাক্কা দেয়, ধাক্কা দেওয়ার ফলে আমাদের কি হয়? ধাক্কা দেওয়ার ফলে একটা আরেকটা থেকে দূরে সরে, এরকম করে আসলে তার টোটাল সামগ্রিক ভাবে দৈর্ঘ্যটা বেড়ে যায়। আচ্ছা, তো বুঝতে পেরেছি। আচ্ছা, তো এই যে বেড়ে যাচ্ছে, আচ্ছা আমরা হচ্ছে যে কথায় ছিলাম, যেখানে বলতেছিলাম, আচ্ছা যে এই যে বেড়ে যাচ্ছে, এই যে এটারও তো একটা ইউনিট আছে না বলতো? একটা একক বা হচ্ছে একটা মান আছে। মানে কি? মানে হচ্ছে ধরো আমি একটা লোহার একটা লাঠি নিয়ে এই কাজটা করলাম, আমি যদি হচ্ছে একটা তামার লাঠি নিয়ে করি, সেটা কি একইভাবে দূরে সরাবে? সরাবে না। আমি যদি একটা হচ্ছে রূপার লাঠি নিয়ে যদি এরকম করে করি, দূরে সরাবে? সরবে না। দ্যাট মিনস কি? এই যে দূরে সরানোর পরিমাণটাও কি এক একটা উপাদানের জন্য, এক এক ধরনের উপাদানের বস্তুর জন্য নির্দিষ্ট। লোহারও তো বিভিন্ন ভাগ আছে, শুধু একটা লোহা দিয়ে কি সবগুলা লোহাকে বলা যাবে? যাবে না। কেন? তার কারণ হচ্ছে যে একটা লোহার উপাদান কি এক এক ধরনের, তার মানে কি এই দূরে সরানোর পরিমাণটাও কি হবে? আমাদের এক এক রকম হবে। বুঝতে পারতেছি? এই এক এক ধরনের এই দূরে সরানোর প্রক্রিয়াটার মাধ্যমে আসলে হচ্ছে যে তার দৈর্ঘ্য পরিবর্তনের এই ডিফারেন্সটা হয় আর কি। যাই হোক, তো এই একক ধরনের ধর হচ্ছে পরিবর্তনটাকে আমরা হচ্ছে যে একটা সহগ দিয়ে বলবো, তাকে বলবো হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ। কি বলবো বলতো? তাকে বলবো হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ। সেটা কি থাকবে? এক একটা বস্তুর জন্য ফিক্সড, একটা নির্দিষ্ট উপাদানের বস্তুর জন্য ফিক্সড। সেটাকে আমরা কি দ্বারা ডিনোট করব? আলফা দ্বারা। দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা কি দ্বারা ডিনোট করতেছি বলতো? আলফা দ্বারা। সেটা কি? একটা কোনো কি নির্দিষ্ট
উপাদানের বস্তুর জন্য, নির্দিষ্ট উপাদানের বস্তুর জন্য যার মান কি হবে বলতো, যার মান হবে যে নির্দিষ্ট বা ফিক্স থাকবে। ধরো হচ্ছে যে তুমি একটা বড় একটা লোহা, তার হচ্ছে যে আলফাটা বের করলা, তারপর তাকে যদি ছোট ভাগ করো, করে যদি আবার এক্সপেরিমেন্ট করো, তার আলফা কিন্তু চেঞ্জ হবে না, বুঝছি? উপাদানটা এখানে এই জন্যই একটা ইস্যু আর কি। তো যাই হোক, তো এখন হচ্ছে যে এই আলফা দিয়ে হচ্ছে যে তোমরা একটা জিনিস মাথায় রাখবা, আলফাটা কি? আচ্ছা, মেনলি আলফা না, আমি হচ্ছে যে তোমরা যে এই পদার্থের যে প্রসারণ গুলা যে আমরা পড়বো, এই যে আমরা দেখেছি কঠিন পদার্থের প্রসারণ পড়বো, তরলের প্রসারণ পড়বো, গ্যাসীয় প্রসারণ পড়বো, প্রত্যেকটা প্রসারণে আমাদের এরকম করে একটা সহগ আসবে, এটা তোমরা মাইন্ডসেট করে নাও। এবং প্রত্যেকটা সহগকে আমরা কিভাবে ডিফাইন করব এটাও জেনে নাও। আচ্ছা, এটাই আমি হচ্ছে যে জেনারেলি বলতেছি, যে কোনো ক্ষেত্রে হচ্ছে যে সহগটা কি হবে বলতো, যে কোনো ক্ষেত্রে সহগ হবে যে একটা কিছুর অনুপাত। কিসের অনুপাত? উপরে হচ্ছে যে পরিবর্তন, নিচে হবে হচ্ছে যে আদি, আর নিচে হবে যে কি তাপমাত্রার পরিবর্তন। এটাই হচ্ছে যে সহগ। যে কোনো সহগকে আমরা এভাবে বুঝবো যে পরিবর্তন ডিভাইডেড বাই আদি, এটার অনুপাতকে তাপমাত্রার পরিবর্তন দিয়ে ভাগ করব। এই কথাটুকুই মনে রাখবো, এইভাবে জিনিসগুলোকে মাথায় রাখবো, তাহলে দেখবো যে আসলে আমরা যে কোনো সহগের এই ফর্মুলাগুলো তোমাদের কাছে একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, এই পরিবর্তন আদি আমি এখানে কিন্তু দেখি না যে শুধুমাত্র দৈর্ঘ্য হবে কিনা, কারণ আমি এখানে এটা ক্ষেত্রের জন্য ব্যবহার করব, এটা হচ্ছে আয়তনের জন্য ব্যবহার করব। এই জন্য আমি জাস্ট সিম্পলি পরিবর্তন বাই আদি ডিভাইডেড বাই তাপমাত্রার পরিবর্তন এটা দিয়েছে। ওই যে আমরা বলেছিলাম যে একক ক্ষেত্রে আমরা পরিবর্তনটা বের করতে চাই, আসলে সেই ক্ষেত্রে এই ব্যাপারটুকু চলে আসছে, ঐকিক নিয়ম করলে এটা চলে আসছে সিম্পলি। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে সহগটাকে আমরা বুঝলাম যে সহগ হচ্ছে যে একক তাপমাত্রায় তার পরিবর্তনটা কতটুকু হচ্ছে তার একটা অনুপাত। যে বললাম যে একটা আরেকটাকে হচ্ছে দূরে সরাই দিবে, এইটুকুই যে এটা কি করবে, ইনিশিয়ালি একটা আরেকটাকে পাশাপাশি প্রত্যেকটাকে দূরে সরাবে, তার ফলে একেবারে আমরা হচ্ছে যে একেবারে লাস্টলি রেজাল্ট হিসেবে আমরা তার পূর্ণাঙ্গ একটা দৈর্ঘ্য পরিবর্তনটা দেখতে পারবো। তাহলে আমরা এটা বুঝলাম যে যে কোনো পদার্থের জন্যই আমরা হচ্ছে যে কোনো ধরনের জন্যই সহগটাকে কি বলবো, পরিবর্তন বাই আদি ডিভাইডেড বাই তাপমাত্রার পরিবর্তন। তাহলে আমরা এখান থেকে এই কথাটা থেকে আমরা আলফাটাকে বের করি, তাহলে আলফাটা কি হবে দেখো, পরিবর্তন ডিভাইডেড বাই আদি। পরিবর্তন কি, এখানে আমরা বলবো হচ্ছে যে দৈর্ঘ্য পরিবর্তন, যেহেতু আলফাটা কি দৈর্ঘ্য প্রসারণ সহগ, তাহলে হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন কতটুকু হয়েছে দেখো, এল বাই মাইনাস এল নট ডিভাইডেড বাই আদি। আদি দৈর্ঘ্য কত বলতো, আদি দৈর্ঘ্য হচ্ছে আমাদের এল নট, আর ডিভাইডেড বাই দেখো হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এখানে তাপমাত্রার পরিবর্তনটা কত, T2 মাইনাস T1। ঠিক আছে, এটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। আচ্ছা, তো তোমাদের বইয়ের মতো করে যদি হচ্ছে যে একটু সূত্রগুলোকে লিখতে চাই, তাহলে দেখো আর কিছুই না, আমরা হচ্ছে যে আদি দৈর্ঘ্যটাকে L1 বলবো, এবং শেষ দৈর্ঘ্যটাকে L2 বলবো, এবং ডেল এলটাকে বলবো কি, ডেল এলটাকে বলবো হচ্ছে যে L2 মাইনাস L1। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে এই জায়গাটায় জাস্ট হচ্ছে একটু চেঞ্জ করব, L2 মাইনাস L1 ডিভাইডেড বাই হচ্ছে L1, এভাবে। তো এইটুকু বোঝা গিয়েছে। আচ্ছা, তো এখন থেকে আমরা হচ্ছে যে একটু আর গুণন করে একটা ফর্মুলা ডেরাইভ করব। তো আর গুণন করো, আর গুণন করলে এখান থেকে কি আসে দেখো, যে আমরা এটা আর গুণন করলে আলফা ইনটু T2 মাইনাস T1 ইকুয়াল টু কি থাকে দেখো, L2 মাইনাস L1 বাই L1। ঠিক আছে, এইটুকু অংশ। তারপর তুমি আবার আর গুণন করো, কারণ এইটুকুর সাথে এটা আর গুণন করার ফলে এইটা আর কি উপরে থেকে যায়। এটার সাথে আর গুণন করলে কি আসে দেখো, এ আলফা L1 ইন্টু T2 মাইনাস T1 ইকুয়াল টু হচ্ছে যে L2 মাইনাস L1। এখান থেকে আমরা কি করব, আমি হচ্ছে যে বাকি অংশটুকু মুছে দিচ্ছি উপরে। তো আশা করি এইটুকু পর্যন্ত তোমাদের লেখা হয়েছে। আচ্ছা, তো এখান থেকে আসলে যে ফর্মুলাটা পাবো সেটা ফর্মটা মনে রাখবো আর কি, এই ফর্মটাও যে কোনো জায়গার জন্য সত্যি হবে। আচ্ছা, তো এই ফর্মটা হচ্ছে যে একটু আমাদের হচ্ছে যে চেঞ্জ হয়ে গিয়েছে, আমরা হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগে ছিলাম। ঠিক আছে। আচ্ছা, তো যেখানে ছিলাম আসলে আমরা এখান থেকে এটাকে পক্ষান্তর করব। ঠিক আছে, কি আছে দেখো, L2 মাইনাস L1 ইকুয়াল টু আলফা L1 T2 মাইনাস T1। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমি এখান থেকে কি বলতে পারি দেখো, L2 ইকুয়াল টু L1 কে উপরে যদি পক্ষান্তর করি, পক্ষান্তর করলে কি আসবে, L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। এটাই হচ্ছে না আমাদের সেই ফর্মুলাটা, এইভাবেই আসে আর কি।
আশা করি তোমরা হচ্ছে যে এই অংশটুকু বুঝতে পেরেছো। তাহলে আমাদের এই পরিবর্তিত দৈর্ঘ্যটা আমরা কিভাবে পেয়ে গেলাম, এটাকে কিভাবে মনে রাখবো? দেখো, এটা সকল ক্ষেত্রের জন্য আমরা এভাবে বের করতে পারি, আয়তনের জন্য বের করতে পারি। আমরা যখন দেখবো আরো ক্লিয়ার হব। তো এটা কি, L2 মানে কি, আমরা এইভাবে বলতে পারি যে পরিবর্তিত যেটা পরিবর্তিত দৈর্ঘ্য হোক, আয়তন হোক, ক্ষেত্র হোক, সেটা কি হবে? পরিবর্তিত, বা হচ্ছে আমরা বলতে পারি যে হচ্ছে যে এটা আদি দৈর্ঘ্য আর শেষ দৈর্ঘ্য বলতে পারি। তাহলে পরিবর্তিত বা শেষ কি হবে? যে আদিটাকে যোগ করতে হবে, তার সাথে কি করব? যে সহগ ইনটু আদি ইনটু তাপমাত্রার পরিবর্তন। এটাকে আমরা খুব ইজিলি লিখতে পারি ডেল থিটা দিয়ে, ঠিক আছে, তাপমাত্রার পরিবর্তনকে। তাহলে তোমরা আরো ইজিলি লিখতে পারবে। তাহলে এটাই হচ্ছে যে আমাদের সেই সম্পর্কটা। আমরা এভাবে যদি মোটামুটি ভাবে মনে রাখি, তাহলে প্রত্যেকটার জন্যই আমাদের মনে রাখাটা ইজি হয়ে যাবে। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণটা কি পড়লাম? যে দৈর্ঘ্য প্রসারণ সহগ কি বুঝলাম? যে আমরা পরিবর্তন ডিভাইডেড বাই আদি ডিভাইডেড বাই তাপমাত্রার পরিবর্তন, এখান থেকে আসলে বের করলাম যে তার শেষ দৈর্ঘ্যটা কত হতে পারে। যে L2 হচ্ছে যে এখানে আমাদের কি শেষ দৈর্ঘ্য। আচ্ছা, আমরা এখানে তোমাদের পরিচয়গুলা লিখে দিই। যে L1 কি? L1 হচ্ছে যে আমাদের আদি দৈর্ঘ্য। তারপর L2 কি? L2 হচ্ছে যে আমাদের শেষ দৈর্ঘ্য বা পরিবর্তিত দৈর্ঘ্য। T1 কি? T1 হচ্ছে যে আমাদের কি আদি তাপমাত্রা। তাহলে T2 কি হবে? T2 হচ্ছে যে আমাদের শেষ তাপমাত্রা। আর আলফাটা কি? আলফা হচ্ছে যে দৈর্ঘ্য প্রসারণ সহগ, ঠিক আছে, দৈর্ঘ্য প্রসারণ সহগ। আচ্ছা, তো সবগুলোর এককটাও কিন্তু আমাদের জানতে হবে। দেখো, দৈর্ঘ্যের একক কি বলতো? দৈর্ঘ্যের একক হচ্ছে আমরা মিটার, এটাও মিটার। তাপমাত্রার একক কি বলতো? কেলভিন, আমরা হচ্ছে কেলভিন। এবং দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটার এককটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, দেখো কি আসে এটার এককটা। দৈর্ঘ্য প্রসারণ সহগের এককটা হচ্ছে আমরা এখান থেকে পাবো। আমি এই অংশটুকু মুছে দিচ্ছি একটু। আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগের এককটা পাবো। দেখো কি পাবো? আচ্ছা, তো দেখো L2 মাইনাস L1 এটা কি? দৈর্ঘ্যের একটা পরিবর্তন। এটাও কি এক ধরনের দৈর্ঘ্য না? ঠিক আছে, 5 টাকা থেকে তুমি 3 টাকা বাদ দিলে কি 2 টাকা পাবা। অর্থাৎ দিন শেষে মাইনাস করার পর একই জাতীয় জিনিস থেকে তুমি যদি মাইনাস করো, দিন শেষে ওই একই জাতীয় ব্যাপার পাবা, তাই না ব্যাপারটা? তাহলে হচ্ছে যে দৈর্ঘ্য থেকে দৈর্ঘ্য মাইনাস করলে এক ধরনের দৈর্ঘ্যই পাবা। তাহলে দৈর্ঘ্য বাই দৈর্ঘ্য, এটা হচ্ছে কি একটা অনুপাত হয়ে যায়। অনুপাত যখন হয় একই জিনিসে, তার কি থাকে না? একক থাকে না। তাহলে উপরের এই অংশটুকুর কোনো একক নাই। আচ্ছা, তো এখানে যেহেতু একক নাই, তাহলে 1 ধরে নিলাম। আর এখানে হচ্ছে T2 মাইনাস T1 কি? তাপমাত্রার পরিবর্তন। সেটা আমরা কেলভিন এককেও মাপতে পারি, আমরা সেলসিয়াসও মাপতে পারি। আচ্ছা, তাহলে এটা যদি সেলসিয়াস বলি, তাহলে আমরা কি পাই? যে আলফার এককটা কি পাই? একক অফ আলফা ইকুয়াল টু কি পাই? যে পার ডিগ্রি সেলসিয়াস ইনভার্স 1। তাহলে আমরা আলফার একক কি পেয়ে গেলাম? আলফার একক পেয়ে গেলাম হচ্ছে যে পার ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছি? আচ্ছা, এটার সাথে সাথে তার আমরা কি দেখে ফেলি? মাত্রাটাও দেখে ফেলি। তা মাত্রা কি? মাত্রা আমরা জানি। মাত্রা জানি কি? মাত্রা হচ্ছে যে এখানে তাপমাত্রাকে আমরা টেম্পারেচার বা টি দ্বারা প্রকাশ করি, বা হচ্ছে যে পার টি ইনভার্স 1, ঠিক আছে? এটা হচ্ছে তার মাত্রাটা। আর এখানে পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন এটাও ইউজ করা যেতে পারে, ঠিক আছে? এটা মাথায় রাখবা। তাপমাত্রা পরিবর্তনের ক্ষেত্রে সেলসিয়াস এবং ফারেনহাইট একই, বাট কোন একটা পয়েন্টে যখন তাপমাত্রা বের করব, তখন সেলসিয়াস ফারেনহাইট সেম হবে না। বুঝতে পারতেছি? আচ্ছা, তো আশা করি এইটুকু পর্যন্ত আলোচনাগুলো তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। আর আমি হচ্ছে তোমাদের কাছে বেসিক কথাগুলো বলার চেষ্টা করি, যেগুলো হচ্ছে তোমাদের একদম জানা জরুরি। এবং বেসিক কথাবার্তাগুলো তোমরা যদি বুঝতে পারো, বাকি অংশটুকু তোমাদের কাছে সোজা হয়ে যাবে। তো আশা করি দৈর্ঘ্য প্রসারণটা খুব ভালোভাবে বুঝলাম। ক্ষেত্র প্রসারণটা আমরা এভাবে পড়বো, আয়তনটা এভাবে পড়বো। আশা করি তখন সেটাও আরো ইজিয়ার লাগবে। তো তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। আচ্ছা, তো এখনকার আমরা পড়বো হচ্ছে যে ক্ষেত্র প্রসারণ। আমরা কিন্তু এখনো কঠিন পদার্থের মধ্যে আছি। তো ক্ষেত্র প্রসারণটা কি? ধরো হচ্ছে যে একটা আয়তাকার পাত ছিল, আয়তাকার না বলে বৃত্তাকার বলি, বৃত্তাকার না, বর্গাকার বলি, ঠিক আছে? এটা যদিও বর্গ হয় না, মোটামুটি তোমরা ধরে নাও রাফলি যে ইসা স্কোয়ার আর বর্গ। আচ্ছা, মোটামুটি একটু ভালোভাবে যদি একটু আঁকার চেষ্টা করি, এটা ধরো হচ্ছে একটা বর্গাকার একটা ক্ষেত্র, ঠিক আছে? একটা বর্গাকার একটা পাতলা একটা পাত, যার হচ্ছে যে আয়তন হচ্ছে যে ক্ষেত্র ফল ছিল হচ্ছে আমাদের A1। সেটা T1 টেম্পারেচারে তার এরকম অবস্থা ছিল। যখন তার তাপমাত্রা আমরা বাড়িয়ে দিচ্ছি, তখন তার
তাপমাত্রার জন্য তার ক্ষেত্রটাও বৃদ্ধি ঘটে। বৃদ্ধি ঘটে এটু হলো যেটাকে হচ্ছে আমরা হিট দিচ্ছি T2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা T2 কেলভিন তাপমাত্রায়। কিভাবে ক্ষেত্রটা বৃদ্ধি হলো তুমি চিন্তা করো, এটা দৈর্ঘ্য বরাবর বৃদ্ধি হচ্ছে, প্রস্থ বরাবর বৃদ্ধি হচ্ছে, এটা দৈর্ঘ্য প্রস্থ তো সেমই, অর্থাৎ টোটাল দেখা যায় যে হচ্ছে যে সেম হোক বা নাই হোক না কেন এটা কোনো প্রবলেম নাই, সেম হতে হবে এমন না। ক্ষেত্রটা কি বোঝা গিয়েছে? তো দৈর্ঘ্য বরাবর প্রসারণ হবে, ক্ষেত্র প্রসারণ হবে, অ্যাজ এ রেজাল্ট তার পুরোটা দেখো ক্ষেত্রটা এটা বড় দেখাবে। এই প্রসারণ সহগটা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, আশা করি এখন তোমরা খুব ইজিলি বের করতে পারবা। তো এটার ক্ষেত্র প্রসারণ সহগ কি বলবো? এটার ক্ষেত্র প্রসারণ সহগ এটাকে আমরা বিটা দ্বারা ডিনোট করি। এবং আগেই বলেছি সহগটা কি বলতো, এই যে এখানে আবার লিখে দিচ্ছি, সহগটা কি বলেছি? সহগ বলেছি হচ্ছে পরিবর্তন, সহগটা হচ্ছে পরিবর্তন ডিভাইডেড বাই আদি ডিভাইডেড বাই হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। এটা দিয়ে হচ্ছে আমরা কি করব বলতো, এটা দিয়ে আমরা যে কোনো কিছু সহগ বের করব। তাহলে এটা সহগ বিটা কি হবে? পরিবর্তন। পরিবর্তনটা কি? তার এখানে কি পরিবর্তন হবে? ক্ষেত্র পরিবর্তন। তার আগে কি ছিল? দৈর্ঘ্য পরিবর্তন। অর্থাৎ এখনকার এই যে পরিবর্তনের ব্যাপারটুকু আশা করি বুঝতে পেরেছি যে ক্ষেত্র হলে ক্ষেত্র, আয়তন হলে আয়তন, দৈর্ঘ্য হলে দৈর্ঘ্য। তাহলে এখানে কি হবে? উপরে পরিবর্তন। কার পরিবর্তন? ক্ষেত্রের পরিবর্তন। পরিবর্তন কত? এটু ছিল, এটু তৈরি হয়েছে, আগে ছিল A1, এটা হচ্ছে তার পরিবর্তন, আর ডিভাইডেড বাই হচ্ছে আদি। তার আদি ক্ষেত্র কত বলতো? আদি ক্ষেত্র হচ্ছে A1 আর ডিভাইডেড বাই তাপমাত্রার পরিবর্তন। তাপমাত্রার পরিবর্তন কত দেখো? T2 - T1। এটাই হচ্ছে আমাদের ব্যাপারটুকু। তাহলে ক্ষেত্র প্রসারণ সহগের ফর্মুলা আমরা পেরে গেলাম। এটা খুবই কি কঠিন লাগতেছে? দেখো এই জিনিসগুলো তোমরা যদি একটু বুঝে বুঝে করো দেখবে যে আসলে এই জিনিসগুলো তোমরা অনেক ভালোভাবে বুঝতেছো। তারপরে এই চ্যাপ্টারে শেষের দিকে আরো জটিল জটিল টপিক আছে, সেগুলো নিয়েও আমরা আলোচনাগুলো করব। আচ্ছা যাই হোক, তো তারপরে আমরা আসি যে কি, তারপরে আসি হচ্ছে যে আমরা এটা আর গুণন যদি করি, দেখো কি আসে। আর গুণন করলে বিটা ইকুয়াল টু কি আসে? যে বিটা T2 - T1 ইকুয়াল টু আমাদের কি থাকতেছে? যে A2 - A1 ডিভাইডেড বাই A1। ঠিক আছে, যে এই অংশের সাথে এটা আর গুণন করলাম, তাহলে এটা এই পাশে রেখে গেল। তারপর কি এখানে আবারও আর গুণন করার সুযোগ আছে। আর গুণন করলে কি আসে দেখো, বিটা A1 ইন্টু T2 - T1 ইকুয়াল টু A2 - A1। তো তাহলে আমরা কি করতে পারি? এই A1টাকে এই পাশে পক্ষান্তর করতে পারি। পক্ষান্তর করলে কি থাকে এখানে দেখো, A2 ইকুয়াল টু A1 প্লাস বিটা A1 T2 - T1। আমাদের এই অংশটুকু থাকতেছে। এটাই হচ্ছে আমাদের কি বলতো, এটাই হচ্ছে আমাদের আলটিমেটলি ক্ষেত্র প্রসারণ যে সহগজনিত যে ব্যাপারটুকু সেটা। তো এটার ফলে আমরা কি বের করতে পারলাম? তার পরিবর্তিত ক্ষেত্রটা কত হবে। এই দেখো তোমাদের আরো একটা জিনিস বলেছিলাম, কি হয় এখানে পরিবর্তন বা পরিবর্তন কি হয়? পরিবর্তন ইকুয়াল টু বা পরিবর্তিত দৈর্ঘ্য বা শেষ দৈর্ঘ্যটা কি হয় বলতো? শেষ দৈর্ঘ্যটা হয় হচ্ছে না আমাদের আদি বা শেষ দৈর্ঘ্য না শেষ যেই আমরা ডাইমেনশন নিয়ে কাজ করি, এখানে ক্ষেত্র নিয়ে শেষ ক্ষেত্র কি হবে? আদি ক্ষেত্র প্লাস সহগ ইনটু দেখো হচ্ছে যে আদি ক্ষেত্র ইনটু তাপমাত্রার পরিবর্তন। আমরা হচ্ছে ডেল তাপ দিয়ে বললাম বা ডেল থিটা দিয়ে বললাম। তাহলে দেখো এই অংশটুকু দেখো প্রত্যেকটাই কি করবে? আমাদের ফলো করবে। তাহলে আমি যদি তোমাকে বলি হচ্ছে L2 মানে কি? L2 মানে হচ্ছে যে L1 মানে হচ্ছে আদি প্লাস সহগ কি? L হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ হবে আমাদের আলফা। তাহলে কি হবে? আমি যদি বলি পরিবর্তিত দৈর্ঘ্য L2 এর ফর্মুলাটা কি? এটা হচ্ছে আমাদের আদি L1 প্লাস সহগ হচ্ছে যে আলফা ইন্টু L1 ইন্টু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে T2 - T1। দেখো তুমি যদি জাস্ট এটা মাথায় রাখো, আমি যদি হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ বের করতে বলি তুমি করতে পারবা। আমি যদি ক্ষেত্রটা বের করতে বলি তুমি বলবে যে পরিবর্তিত তো A2, আদি ছিল A1, সহগ হচ্ছে যে বিটা, এটার জন্য সহগ হচ্ছে যে বিটা, আর এখানে হচ্ছে যে আদি হচ্ছে যে আমাদের A1 আর তাপমাত্রার পরিবর্তন T2 - T1। দেখো তোমরা খুব ইজিলি দেখো এই জিনিসগুলো বের করে ফেলতে পারতেছো। আশা করি এইটুকু পর্যন্ত কোনো সমস্যা নেই। এখন আসি হচ্ছে যে এটা পরিচয়গুলো একটু লিখে দিচ্ছি। ঠিক আছে, এখানে A1 কি? A1 হচ্ছে যে আমাদের আদি ক্ষেত্রফল। A1 কি? A1 হচ্ছে যে আদি ক্ষেত্রফল। তারপর A2 কি? A2 হচ্ছে যে পরিবর্তিত বা শেষ ক্ষেত্রফল। T1 তো তোমরা জানোই, সেটা হচ্ছে আদি তাপমাত্রা। T1 হচ্ছে আমাদের আদি তাপমাত্রা। T2 কি? T2 হচ্ছে আমাদের পরিবর্তিত বা শেষ তাপমাত্রা। আর এট লাস্ট বিটাটা কি? বিটা হচ্ছে যে ক্ষেত্র প্রসারণ সহগ। বিটা কি? বিটা হচ্ছে যে
ক্ষেত্র প্রসারণ সহগ। এইভাবে করি আমরা মোটামুটি ভাবে দেখো আমরা এই ক্ষেত্র প্রসারণ সহগজনিত যে সকল গাণিতিক প্রকাশগুলো সেগুলো আমরা বুঝে ফেললাম। আচ্ছা, তো তাহলে এইটুকু পর্যন্ত আশা করি সবার বোঝা শেষ, তোলা শেষ। আমি আর কি একটু কাজ করব, সেটা হচ্ছে এখন এই ক্ষেত্র প্রসারণ সহগ বিটা তার এককগুলো বের করব এবং মাত্রাটাও তোমাদের দেখানোর চেষ্টা করব আর কি। আচ্ছা, তো আমি তাহলে হচ্ছে এই অংশটুকু একটু ক্লিন করে দিচ্ছি। এখন আসি হচ্ছে এটার কি করব বলতো, বিটার একক বের করব। এখন এটার এককটা কি হবে, সেম ভাবে তুমি যদি চিন্তা করো, উপরে কি হবে যে বিটা হচ্ছে যে এই জিনিসের সমান, তাহলে এইটার থেকে আমরা যেই অনুপাত পাবো সেটাই হচ্ছে যে আসলে, বা যে এককটা পাবো সেটা হচ্ছে আসলে বিটার একক। তো বিটার এককটা কি, বিটা হচ্ছে দেখো এখানে তোমরা চিন্তা করো a2 - a1 কি, একটা ক্ষেত্রফল থেকে তুমি ক্ষেত্রফল মাইনাস করো, আলটিমেটলি কি পাবা তোমরা, একটা পাবা হচ্ছে যে একটা ক্ষেত্রফলই পাবা। তাহলে এটার একক কি, ক্ষেত্রফলের একক হচ্ছে যে মিটার স্কয়ার। এটা মাথায় রাখবা, ক্ষেত্রফলের একক কি, ক্ষেত্রফল a1 or a2 এটার একক হচ্ছে যে কি, একক হচ্ছে যে মিটার স্কয়ার। ঠিক আছে, এসআই একক নিয়ে কথা বলতেছি। তাহলে এটাও মিটার স্কয়ার, মিটার স্কয়ার, দুটোর অনুপাত কি হবে, 1 হবে, কোনো অনুপাত নাই এটার। আর নিচে হচ্ছে T2 - T1 কি, তাপমাত্রার পরিবর্তন। এটা যদি সেলসিয়াস এ বলি তাহলে বিটার একক হচ্ছে যে সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে পার কেলভিন। ঠিক আছে, এটা হচ্ছে তার একক। আর যদি তার মাত্রাটা বলি, মাত্রাটা হচ্ছে সেম ভাবে T−1। তো বুঝা গিয়েছে? আচ্ছা, তো এইটুকু ছিল হচ্ছে যে আসলে আমাদের ক্ষেত্র প্রসারণ সহগ সম্পর্কিত আলোচনা। আচ্ছা, তো এখন আমরা দেখবো হচ্ছে আয়তন প্রসারণ সহগ। তো আয়তন প্রসারণ সহগ বা আয়তন প্রসারণ সম্পর্কিত আলোচনা দেখবো। তাহলে আয়তনের জন্য আমরা একটা ধরো হচ্ছে যে ঘনক চিন্তা করি। ঘনক কি, ঘনক হচ্ছে যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই কি সমান, সেটা হচ্ছে একটা ঘনক। ধরো এটা হচ্ছে একটা ঘনক, সেই ঘনকের আদি আয়তন হচ্ছে ধরো V1, সেটা তাপমাত্রা ছিল T1 এ, এবং তার এই যে তাপমাত্রা পরিবর্তন করতেছে, তোমরা বুঝিয়ে ফেলেছো তাপমাত্রা পরিবর্তন করলে কি হবে, তার এই যে দৈর্ঘ্যগত পরিবর্তন হবে, দৈর্ঘ্যগত লম্বা হবে, ক্ষেত্রগত লম্বা হবে, আয়তন তার উচ্চতাগত লম্বা হবে, মানে যে দৈর্ঘ্যগত লম্বা হবে, প্রস্থগত এবং উচ্চতাগত লম্বা হবে। তো টোটালটার রেজাল্ট মিলে দেখা যাবে যে এটা আমাদের এত বড় হয়ে গিয়েছে। ঠিক আছে, এটা ধরো এত বড় হয়ে গিয়েছে। এই তার আয়তনটাকে ধরি হচ্ছে V2, সেটা হচ্ছে T2 তাপমাত্রায়, এবং তার ধরো হচ্ছে যে একটা আমরা তাকে তাপ দিলাম, তাপ দেওয়ার ফলে তাপমাত্রা পরিবর্তন হলো এবং তার হচ্ছে যে এইভাবে পরিবর্তনটা হয়ে গেল। তো সেটা কত, সেটা আমরা বের করব। সে একই ব্যাপার, আমরা কি করব, আয়তন প্রসারণ সহগ। তো আয়তন প্রসারণ সহগকে আমরা কি দ্বারা ডিনোট করব, গামা দ্বারা। ঠিক আছে, আয়তন প্রসারণ সহগকে আমরা গামা দ্বারা ডিনোট করব। তো গামাটা কি, এই যে একটু আগে তোমাদের বলেছিলাম যে সহগ মানে কি, আমি আবারও লিখতেছি, সেটা হচ্ছে পরিবর্তন, পরিবর্তন ডিভাইডেড বাই আদি ডিভাইডেড বাই তাপমাত্রার পরিবর্তন। ঠিক আছে, তো এখানে দেখো পরিবর্তনটা কি, তার ক্ষেত্রগত পরিবর্তন ছিল আগের আলোচনায়, এখন হচ্ছে তার আয়তনগত পরিবর্তন। তার আয়তনটা কি ছিল প্রথমে, পরে ছিল V2 - V1, আর নিচে হবে যে V1, আর এখানে হচ্ছে দেখো তার তাপমাত্রার পরিবর্তন কত, T2 - T1। আশা করি এটাও বুঝতে কোনো সমস্যা হয়নি। সেম ভাবে আমরা যদি হচ্ছে আর গুণন করি, তাহলে দেখো গামা ইনটু T2 - T1 ইকুয়াল টু V2 - V1 ডিভাইডেড বাই V1। তাহলে দেখো আমরা যদি আর গুণন করি, গামা V1 T2 - T1 ইকুয়াল টু V2 - V1। তাহলে এটা যদি পক্ষান্তর করো, তাহলে V2 ইকুয়াল টু V1 প্লাস গামা V1 ইনটু T2 - T1। তাহলে দেখো এটাই হচ্ছে আমাদের আলটিমেট ব্যাপারটুকু। এখানেও দেখো আগেরটার মতোই, যেটা কি দেখো, এটা হচ্ছে পরিবর্তিত, আমরা কি বলেছিলাম, পরিবর্তিত ইকুয়াল টু কি, আদি প্লাস আদি ইনটু সহগ ইনটু তাপমাত্রার পরিবর্তন। এখানে দেখো সেম জিনিসটা, সেম প্যাটার্নে মেনটেন করতেছে না। দেখো শেষ বা পরিবর্তিত আয়তন কি, আদি আয়তন প্লাস আমাদের সহগ ইনটু তার আদি আয়তন ইনটু তাপমাত্রা পরিবর্তনের সমান। আশা করি এইটুকু পর্যন্ত সবার বোঝা শেষ। আমি জাস্ট হচ্ছে এখন কি করব, যে এটার পরিচয়গুলো হচ্ছে আবার লিখে দিচ্ছি, এবং আশা করি হচ্ছে তার সাথে সাথে এটার এককগুলা, তাহলে আমাদের পরিচয় এবং এককগুলা লিখলে এটার ঝামেলা শেষ। তাহলে এখানে যে আমরা লিখেছিলাম, তাহলে দেখো V2টা কি, বা V1টা ছিল হচ্ছে আমাদের আদি আয়তন, আদি হচ্ছে আয়তন। আচ্ছা, V2টা কি, V2টা হচ্ছে পরিবর্তিত বা শেষ আয়তন।
তাহলে আমাদের T1টা কি? T1টা হচ্ছে আমাদের আদি তাপমাত্রা, T1 হচ্ছে আমাদের আদি তাপমাত্রা, এবং T2টা কি? T2টা হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা। ঠিক আছে, T2 হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা। এবং আমরা গামাটা কি? গামাটা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ, এটা হচ্ছে গামা। তাহলে আমরা বুঝে ফেললাম। এখন সেটা তার এককটা যদি দেখি, এককটা বের করলে আমাদের মোটামুটি ভাবে এই আলোচনাটুকু শেষ। তো এককটা কি? গামার এককটা কি হবে দেখো, উপরে একই কথা যে V2 - V1 কি একটা আয়তন, আয়তনের একক কি বলতো? মিটার কিউব। আয়তনের V2 বা V1 এর একক হচ্ছে যে আমাদের মিটার কিউব। ঠিক আছে, উপরেও মিটার কিউব, নিচে মিটার কিউব। তাহলে অনুপাতটা হবে 1, মানে অনুপাত, এটা কোনো একক নাই। আর T2 - T1 কি? আমাদের পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে গামায়ের একক হচ্ছে যে আমাদের পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন। এবং তার মাত্রাটা কি হবে বলতো? আমরা তার মাত্রাটাও জানি। মাত্রাটা আর কিছুই না, মাত্রাটা হচ্ছে না আমাদের T−1, T ফর টেম্পারেচার থেকে আসছে। তো যাই হোক, তো আশা করি মোটামুটি ভাবে আমরা আয়তন প্রসারণ সহ এই ব্যাপারটুকু বুঝতে পেরেছি। তো যাই হোক, তো এখন মোটামুটি ভাবে এটাই ছিল হচ্ছে আমাদের আজকের প্রথম পর্ব। এই চ্যাপ্টারকে আমরা আরো 2 থেকে 3টার মতো পর্বের মধ্যে ভাগ করে শেষ করে ফেলবো। আরো আশা করি ইনশাল্লাহ আরো 2টা পর্বের মধ্যেই এটা যত সকল ব্যাপারগুলো আছে তোমাদের দেখিয়ে দেওয়া যাবে। তারপর হয়তো আরো একটা পর্ব লাগতে পারে আমাদের এটা গাণিতিক সমস্যাগুলো দেখানোর জন্য। আর হ্যাঁ, তোমাদের যাদের হচ্ছে যে যারা এসএসসি পরীক্ষার্থী আর যারা হচ্ছে যে মোটামুটি এসএসসি পড়াশোনা করতেছো, সবার জন্যই বলতে গেলে আমরা এই চ্যাপ্টারটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। ঠিক আছে, তোমাদের এসএসসি বা বলতে গেলে 9-10 এ যারাই পড়তেছো না কেন, এঙ্গেজ আছো যারা 9-10 এ, সবার জন্যই এই চ্যাপ্টারটা গুছিয়ে দেওয়া। আমরা ইনশাল্লাহ এরপর আরো চ্যাপ্টার গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো দরকার হচ্ছে যে আসলে তোমাদের সহযোগিতাটা, এবং তোমাদের সহযোগিতা তোমরা কিভাবে করতে পারো, তোমরা হচ্ছে আমাদের জানাতে পারো তোমাদের কোন কোন জিনিসগুলো অনেক বেশি করে দরকার হয়, সেই জিনিসগুলো আমরা জানাই দিব তোমাদের সাথে। সেগুলো হচ্ছে যে আমাদের আলোচনার একটা জায়গা তৈরি হবে। তো তোমরা হচ্ছে কমেন্ট সেকশনে সেটা জানিয়ে দাও। আর পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপে তোমরা অ্যাড হয়ে যেতে পারো, যেখানে আমাদের ফার্দার মোর ডিটেলস আমরা ইনশাল্লাহ জানিয়ে দেব। এবং আমাদের চ্যানেলটা অবভিয়াসলি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো, যার ফলে আমাদের যদি আরো নতুন কোনো ভিডিও এসে পড়ে তোমরা সবার আগে হচ্ছে যে নোটিফাই হয়ে যাও, তোমরা সবাই আগে জানতে পারো। তো যাই হোক, তো আজকে আর কি যে আপাতত আমরা এইটুকু পর্যন্তই রাখি। ইনশাল্লাহ নেক্সট পর্বে সবার সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো।